সো উই আর নাও রেকর্ডিং। এবং আমাদের আজকের ক্লাস কেমব্রিজ 11 থেকে মেবি টেস্ট নাম্বার 2 প্যাসেজ নাম্বার 1, ঠিক মনে নাই। এটা প্যাসেজ 2 হতে পারে, মানে টেস্ট 2 হতে পারে, টেস্ট 2 হতে পারে, টেস্ট 3 হতে পারে, আমার ঠিক মনে নাই। একটু বইটা খুলে দেখতে হবে, কারো কাছে আছে? 2ই হবে যতটুকু মনে পড়ে, এটা টেস্ট 2। আচ্ছা, যাই হোক, কেমব্রিজ 11-এর টেস্ট 2 প্যাসেজ 1 এখান থেকে আজকে আমরা সলভ করব। আর এটাই আমাদের প্যাসেজ 1-এর লাস্ট ক্লাস। এটাই আমাদের প্যাসেজ 1-এর লাস্ট ক্লাস। যেহেতু সবাই ক্লাসে আছে, আমি একটু জানতে চাই, আমরা ডেইলি 2টা করে ক্লাস না নিয়ে যদি আমরা 6 দিন একটা করে ক্লাস নিই তাহলে সহজ হয়, নাকি 3 দিনে 2টা করে ক্লাস নিলে সুবিধা হয়? কোনটা বেটার হয়? কোনটা? আমি জাস্ট একটা অপিনিয়ন জানতে চাই, জাস্ট একটা অপিনিয়ন। ক্লাস শুরু করার আগে 2 মিনিটের মধ্যে অপিনিয়ন দিতে হবে। আমরা সপ্তাহে 3 দিন করে 2টা ক্লাস নিব, নাকি 6 দিনে একটা করে ক্লাস নিব? কয়টা, কোনটা নিলে ভালো হয়? আমি একটু অপিনিয়ন গুলো দেখি। রেগুলার একটা করে নিলে একটু ইজি হয়, 6 দিনে একটা করে নিলে ইজি হয়। গুড। কারণ অনেকের হয়তো লোড করতে পারে, অনেকের হয়তো লোড করতে পারে। 6 দিনে একটা মাফু, ওকে ফাইন। 6 দিনে একটা করে শরীফ, ওকে ফাইন। যদি তাই হয় তাহলে আমি আহ প্রতিদিন একটা করে ক্লাস নিব, অর্থাৎ একদিন রিডিং একদিন রাইটিং এরকম করে ক্লাস নিয়ে দিব। এতে মনে হয় আমার স্টুডেন্টদের জন্য একটু হলেও হালকা হবে, নয়তো একটু লোড পড়ে যায়। আই থিঙ্ক একটু লোড পড়ে যায়, আমি লোডটা কমাতে চাচ্ছি, লোডটা একটু কমাতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা প্রতিদিন 8টা থেকে 9টা একটা করে ক্লাস নিয়ে দিব না। কারণ এমনিতেই তো গরম, আবার স্টুডেন্টদের। ওকে ফাইন, থ্যাংক ইউ মাফু, থ্যাংক ইউ। ওকে, যেহেতু একটু গরম পড়ছে, আবার একসাথে এত লোড নেওয়াও যায় না, আইএলটিএস যেহেতু একটু ডিফিকাল্ট টপিক থাকে মাঝে মধ্যে। তো আমি চেষ্টা করব ডেইলি একটা করে ক্লাস নিয়ে দিতে, ডেইলি একটা করে ক্লাস নিয়ে দিব। থ্যাংক ইউ। তো আমরা একটু শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে রেজিং দ্য মেরি রোজ। আমাদের আজকের টপিক রেজিং দ্য মেরি রোজ। এবং এখানে বলছে হাউ এ 16th সেঞ্চুরি ওয়ারশিপ ওয়াজ রিকভার্ড। শুরুই বলছে হাউ, একটা ওয়ারশিপকে কিভাবে রিকভার করা হয়েছিল ফ্রম দ্য সি বেড, ইউ নো দ্য মিনিং? এর মানে প্যাসেজে এক একটা প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ 1 স্টেপ 1, প্যারাগ্রাফ 2 স্টেপ 2, প্যারাগ্রাফ 3 স্টেপ 3। কারণ এখানে হাউ বললে দিছে, এখানে হাউ বললে দিছে, তার মানে কি ওয়ান আফটার অ্যানাদার আমাদের প্যারাগ্রাফ গুলোতে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এইভাবে থাকবে, একটার পর একটা প্রসেস দেয়া থাকবে যে মেরি রোজটাকে কিভাবে রিকভার করা হয়েছিল। এই যে জাস্ট এতটুকু পড়ে আমি সিদ্ধান্ত পেয়ে গেলাম যে প্যারাগ্রাফ গুলোর মধ্যে কি থাকবে। একটা স্টুডেন্টের এই দক্ষতাটা খুব বেশি দরকার, একটা স্টুডেন্টের এই দক্ষতাটা খুব বেশি দরকার। তো আমরা একটু শুরু করি। আমাদের এখানে বলা হয়েছে ইন অন 19 জুলাই 1545 ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্লিটস ওয়ার এনগেজড ইন এ সি ব্যাটেল। সো ইংরেজরা আর ফ্রেঞ্চরা একটা সি ব্যাটেলে এনগেজড হয়েছিল অফ দ্য কোস্ট অফ সাউদার্ন ইংল্যান্ড ইন দ্য এরিয়া অফ ওয়াটার কল্ড সোল্যান্ড। যাই হোক, কোন এরিয়াতে তারা যুদ্ধ করছে, তারপরে কোন জায়গায় করছে, এগুলো আর আমাদের জানার দরকার নাই, এরিয়ার নাম তো আমাদের প্রয়োজন পড়ে না। অ্যামং দ্য ইংলিশ ভেসেলস ওয়াজ এ ওয়ারশিপ, ইংলিশ ভেসেলের মধ্যে একটা ওয়ারশিপ ছিল বাই দ্য নেম অফ মেরি রোজ। বিল্ট ইন পি সাম 35 ইয়ার্স আর্লিয়ার শি হ্যাড হ্যাড এ লং অ্যান্ড সাকসেসফুল ফাইটিং ক্যারিয়ার। তার মানে এটা খুব ভালোভাবেই যুদ্ধক্ষেত্রে ব্যবহার হইতো। অ্যান্ড ওয়াজ এ ফেভারিট অফ দ্য কিং হেনরি 8। এই কিং হেনরি 8 কে নিয়ে কেমব্রিজ 17-তে প্যাসেজ আছে, টু ক্যাচ এ কিং। এটা নিয়ে স্যাটে প্যাসেজ আছে, ট্রাস্ট মি, আমি আজকে পড়াইছি স্যাটে। তো কিং হেনরি 8 খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নিয়ে 2-3টা আর্টিকেল পড়া উচিত, তার নিয়ে কিছু আর্টিকেল পড়া উচিত। অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন টু দ্য শিপ ভ্যারি। তার মানে এই যে অ্যাকাউন্টস, ইট মিনস হচ্ছে ইভেন্টস।
ইট মিনস হচ্ছে স্টোরি। এই জাহাজের ভাগ্যে কি ঘটছিল এটা নিয়ে মানুষ যে গল্পগুলা বলে সেটা এক একটা এক এক রকম। অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন্ড টু দ্য শিপ ভ্যারি, এক একটা এক এক রকম। সেই এক একটা গল্প যে এক এক রকম তাই কোলনের মধ্যে ব্যাখ্যা করছে। হোয়াইল স্টোরি নাম্বার ওয়ান, সাম স্টোরি নাম্বার টু, আদার্স স্টোরি নাম্বার থ্রি। এই তিনটার একটাও সেম না। কেউ এটা বলতেছে, কেউ ওইটা বলতেছে, এইরকম। ক্লিয়ার? সো হোয়াট ইজ আনডিসপিউটেড হাউএভার, কিন্তু সবাই একটা ব্যাপারে একমত। এখানে তিনজন লোক বা তিনটা দল আলাদা আলাদা গল্প বলতেছে। এরপরে হাউএভার বলছে, কিন্তু এখানে আমরা সবাই, এখানে আর ভ্যারি না, নট ভ্যারি, নট ভ্যারি, সবাই সেম। অল আর সেম, অল আর সেম, মানে সবাই একমত হয়েছে এখানে, সবাই এগ্রি করছে। হোয়াট ইজ আনডিসপিউটেড, যেটা নিয়ে কোনো বিতর্ক নাই, ইজ দ্যাট দ্য মেরি রোজ স্যাঙ্ক ইনটু দ্য সোল এন্ড দ্যাট ডে, টেকিং কি পরিমাণ মানুষ নিয়ে গেছিল সেটা বলছে। আফটার দ্য ব্যাটেল অ্যাটেম্পটস আর মেড টু রিকভার দ্য শিপ বাট দিস ফেলড। খেয়াল করে দেখি, অ্যাটেম্পটস উই হ্যাভ দিস, উই হ্যাভ অ্যাটেম্পটস উই হ্যাভ দিস। এই দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, তাই না? শেষ। সো আমাদের এক নম্বর প্রশ্ন কি বলছে, দেয়ার ইজ সাম ডাউট অ্যাবাউট হোয়াট কজ টু দ্য মেরি রোজ টু সিঙ্ক। অবশ্যই, কারণ অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন্ড টু দ্য শিপ ভ্যারি, রাইট? যে জিনিসটা ভ্যারি করে সেই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে কোশ্চেন থাকে, আমাদের মধ্যে ডাউট থাকে। দ্যাটস ইট। সো এখানে বলছে দেয়ার ইজ সাম ডাউট অ্যাবাউট হোয়াট কজ দ্য মেরি রোজ টু সিঙ্ক। কি হয়েছিল না হয়েছিল এটা নিয়ে মানুষের মধ্যে ডাউট ছিল, ভ্যারি আছে। তো দ্যাটস একের আনসার অবশ্যই ট্রু, রাইট? একের আনসার অবশ্যই ট্রু। দুই নম্বর প্রশ্ন বলছে দ্য মেরি রোজ ওয়াজ দ্য অনলি শিপ টু সিঙ্ক ইন দ্য ব্যাটল অফ 19 July 1545. So we have in the battle of 19 July 1545, 19 July 1545 in a sea battle. মেরি রোজই অনলি শিপ ছিল কি ছিল না এই কথা কি এখানে আছে? কেউ বের করতে পারবে? কেউ বের করতে পারবে? কোথাও দেয়া আছে মেরি রোজই একমাত্র শিপ আর অন্য কেউ ছিল না, এই ধরনের কোনো গল্প বলে নাই। সো দ্যাটস ওয়াই নট গিভেন। তো দ্যাটস ওয়াই নট গিভেন। ভেরি সিম্পল। ওকে, জটিল কিছু না। এবার চলে যাই পরের টপিকে। দ্য মেরি রোজ কেম টু রেস্ট অন দ্য সিবেড লাইং অন হার স্টারবোর্ড। একটা জাহাজের ডান পাশটাকে আমরা বলি স্টারবোর্ড, স্টারবোর্ড। আর পোর্টটাকে আমরা বলি লেফট সাইড, পোর্টটাকে আমরা বলি লেফট সাইড। তো স্টারবোর্ডটাকে বলা হয় রাইট সাইড, আর পোর্টটাকে বলা হয় লেফট সাইড। আমরা ডান কাত হয়ে ঘুমাই না। তো জাহাজটা এরকম ডান কাত হয়ে লাইং ছিল, লাইং অন হার স্টারবোর্ড সাইড এট দ্য অ্যাঙ্গেল অফ অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রি। একেবারে সমুদ্রের তলদেশে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডান পাশ হয়ে সে ছিল। দ্য হাল, দ্য বডি অফ দ্য শিপ। হাল জিনিসটা কি আমি জানি না, না জানলেও সমস্যা নাই, না জানলেও সমস্যা নাই। ওরা আমাকে সব তথ্য দিয়েই দেয়, ওরা আমাকে সব তথ্য দিয়েই দেয়। দ্য হাল অ্যাক্টেড অ্যাজ এ ট্র্যাপ অফ ফর দ্য স্যান্ড অ্যান্ড মাড। একটা জাহাজ তো এরকম থাকে, তো স্বাভাবিক এই হালের যে জায়গাটা পুরাটা ফাঁকা না, নদীর তলদেশ বা সমুদ্রের তলদেশে পড়ে গেলে সেখানে স্যান্ড কিংবা মাটি, যেটা সমুদ্রের কারেন্টের মাধ্যমে আসবে, সে এখানে জমা হবে, এটাই তো নিয়ম। অ্যাজ এ রেজাল্ট দ্য স্টারবোর্ড সাইড ফিল র্যাপিডলি, ফলে ডান পাশটা ভরে গেছে, লিভিং দ্য এক্সপোজড পোর্ট অর্থাৎ লেফট সাইড টু বি ইরোডেড বাই মেরিন অর্গানিজম। আর বাম পাশটা আস্তে আস্তে সমুদ্রের যে বিভিন্ন অর্গানিজম আছে বা মেকানিক্যাল যে ডিগ্রেডেশন আছে, এক কথায় ক্ষয় হয়ে গেছে। আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি তাহলে আমাকে বলতে হবে ড্যামেজ হয়েছে, আমাকে বলতে হবে ড্যামেজ হয়েছে। বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ স্যাঙ্ক
নিয়ারলি অল অফ দ্য স্টারবোর্ড হাফ সার্ভাইভ ইনট্যাক্ট। এখানে একটা কথাই বলছে, যেহেতু সে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডান পাশটা মাটির নিচে মোটামুটি ডেবে গিয়েছিল, তো নিয়ারলি অল অফ দ্য স্টারবোর্ড হাফ সার্ভাইভ ইনট্যাক্ট। ইনট্যাক্ট Nearly all of the starboard have survived intact. Okay. During the 17th and 18th century, the entire site became covered with a layer of hard gray clay, which minimized further erosion. Okay, fine. আমার এখানে 3 নম্বর প্রশ্নে বলছে মেরি রোজ ওয়ান সাইড, কারণ ওই যে রাইট সাইডটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ছিল, দ্যাট ইজ ওয়ান সাইড। মোস্ট অফ মানে হচ্ছে নিয়ারলি অল, নিয়ারলি অল। লে আনড্যামেজড মিনস হচ্ছে ইনট্যাক্ট ছিল, আনড্যামেজ ছিল, তাই না? তাহলে তিনের অ্যান্সার অবশ্যই কি হবে? ট্রু হবে। তিনের অ্যান্সার অবশ্যই কি হবে? ট্রু। সো এই প্রশ্নটা বানাইছে কিভাবে? এই প্রশ্নটা মোস্ট অফ ওয়ান সাইড আনড্যামেজ ছিল এই এতটুকুর উপর ভিত্তি করে বানাইছে। খেয়াল করে দেখি, নিয়ারলি অল দ্যাট ইজ মোস্ট অফ ওয়ান সাইড, আনড্যামেজ মিনস হচ্ছে ইনট্যাক্ট ছিল, দ্যাটস ওয়াই ইউর আনসার ট্রু। এইগুলা কি প্যারাফ্রেজ না? এইগুলা কি পুরোটা প্যারাফ্রেজ না? দ্যাটস ইট। কে বলছে কঠিন? কেউ কি আছে বুঝে নাই? এনিওয়ান? কেউ কি আছে বুঝে নাই? কেউ না? থ্যাংক ইউ, মোবান। তো আমাদের এই প্যাসেজে এক ধরনের প্রশ্ন আছে যেটা হচ্ছে ডেটের সাথে মিলাইতে হয়, যেটা হচ্ছে ডেটের সাথে মিলাইতে হয়। এখানে একটা ডেট দেয়া আছে, খেয়াল করে দেখি, লিস্ট অফ ডেটস। এই ডেটে কোন ঘটনাটা ঘটছে, এই ডেটে কোন ঘটনাটা ঘটছে এরকম মিলাইতে হবে। কাইন্ড অফ লিস্ট অফ পিপল, যেটা আমরা 2 নম্বর প্যাসেজে পাবো, যেটা আমরা 3 নম্বর প্যাসেজে পাবো, সেম কোশ্চেন। আমি এই জন্যই আজকে এটা করাচ্ছি। তো এখানে একটু লক্ষ্য করে দেখি, ধরলাম ধরলাম 7 নম্বর ঘটনাটা এই ডেটে ঘটছে, এতে, তাহলে এখানে এ লিখতে হবে এরকম। 8 নম্বর ঘটনাটা এই ডেটে ঘটছে, তাহলে এখানে এফ লিখতে হবে। সিস্টেম হচ্ছে এটা, সিস্টেম হচ্ছে এটা। সেখানে কি বলছে, দেন অন দা 16 জুন 1836 some fishermen in the Solent found that their equipment was caught on an underwater obstruction। অর্থাৎ জেলেরা মাছ ধরতে গেছে, জাল ফালাইছে, জালটা এরকম জাহাজে কোথাও হয়তো আন্ডার ওয়াটার অবস্ট্রাকশনে বেঁধে গেছে, হুইচ টার্ন আউট টু বি দ্য মেরিরোস। তো এটা আহ, পরে জাল উঠাইতে যায় তার এরকম একটা মেরিরোস পাইছে, মানে মেরিরোজের জাহাজটাকে পাইছে। ডাইভার জে ডি জন, ডাইভার, ডাইভার হচ্ছে তারা যারা হচ্ছে ডুবুরি, হ্যাপেন টু বি এক্সপ্লোরিং অ্যানাদার সানকেন শিপ নিয়ার বাই। ওই একই জায়গায়, প্রায় কাছাকাছি জায়গায় অন্য একটা ডুবন্ত জাহাজকে জন খুঁজতেছিল। ফিশারম্যান অ্যাপ্রোচড হিম, এই জেলেরা তাকে বলল, জনকে বলল, আস্কিং হিম টু ফ্রি দেয়ার গিয়ার, এবং তাকে বলল যে আমাদের জাল আটকে গেছে, ওটা একটু খুইলা দাও, নিচে কিছুর সাথে আটকে গেছে। Then dived down and found the equipment caught on a timber protruding slightly from the seabed। সে দেখলো যে এরকম কাঠের সাথে জাল বা গিয়ার আটকে আছে। এক্সপ্লোরিং ফার্দার, আরো আরো কয়েকবার সে ডাইভ করে, হি আনকভার্ড সেভারেল আদার টিম্বারস এন্ড এ ব্রোঞ্জ গান। এরকম সে আরো কতগুলো টিম্বার পাইলো, গান পাইলো। তারপরে সে কি করছে? তারপরে দেন কন্টিনিউড ডাইভিং অন দ্য সাইড ইন্টারমিটেন্টলি আনটিল 1840, রিকভারিং সেভারেল মোর গানস। আরো কতগুলো গান পাইলো, আর কি কি পাইছে না পাইছে সেটা বলছে, দরকার নাই।
কতগুলো জিনিস পাইছে এটা বলছেন, তাই না? আমাকে বলুক, আমরা এখানে দুইটা সাল পাইছি। আমরা এখানে দুইটা সাল পাইছি, একটা হচ্ছে 1840, 1836। 40, 36, কোন দুইটা এখানে মিলবে? আমাকে কেউ একটু আনসার করে দেখ, কোন দুইটা মিলে। থ্যাংক ইউ। আটের আনসারে থ্যাংক ইউ, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস এন্ড ফারহাদ তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ। আটের আনসার এ কিভাবে সেটা একটু আমরা চেক করে দেখি, বাকিগুলো একটু আনসার করার ট্রাই করি। দ্য সাইট অফ মেরি রোজ ওয়াজ ফাউন্ড বাই চান্স, অবশ্যই ফাউন্ড বাই চান্স। কারণ ফিশারম্যানরা কি ইচ্ছাকৃতভাবে এটাকে ফাইন্ড আউট করতে গেছে? না, তারা অ্যাজ ইউজুয়াল মাছ ধরতে গেছে। মাছ ধরতে যাবার পরে তাদের ইকুইপমেন্ট আন্ডার ওয়াটার অবস্ট্রাকশনে বেঁধে গেল। এরপরে তারা একজন ড্রাইভারকে খুঁজে বাইর কইরা বলল যে তাদের গিয়ারটা ফ্রি করে দিতে। দিস ইজ নোন অ্যাজ ফাউন্ড বাই চান্স, হুট করে এটা আবিষ্কার হয়েছে। দ্য সাইট অফ দ্য মেরি রোজ ওয়াজ ফাউন্ড বাই চান্স, এটা তারা ইচ্ছাকৃত ভাবে করে নাই, এটা তাদের মেরি রোজটা আসলে লাকিলি ফাইন্ড আউট হয়েছে। সেটা কত সালের ঘটনা? 1836। আটের আনসারে, আটের আনসারে ক্লিয়ার। অ্যান্ড দেন ছয়ে বলছে ওয়ান পার্সনস এক্সপ্লোরেশন অফ দ্য মেরি রোজ সাইট স্টপড। এই যে ডেন বা জন ডেন কত সাল পর্যন্ত ডাইভ করছেন? 1840 সাল। এরপরে আনটিল 1840 সাল তিনি ইন্টারমিটেন্টলি, থেমে থেমে কয়েকবার ডাইভ করছেন। এর মানে কি 1840 সালে এসে এটা বন্ধ হয়ে গেছে? 1840 সালে এসে এটা বন্ধ হয়ে গেছে। সুতরাং ছয়ের অ্যান্সার মাস্ট বি বি। 1840 সালে এসে জিনিসটা বন্ধ হয়ে গেছে মানে কি? এরপরে আর এটা হয় নাই আনটিল 1840। সে কাজ করছে, তারপরে এটার কাজ হয় নাই, তার মানে সাইট স্টপ। তো সিক্স এর আনসার মাস্ট বি বি। সিক্স এর আনসার মাস্ট বি বি। কারো কোনো কোশ্চেন আছে? Question. Raise your hand. If you have questions, raise your hand. Okay, question from Marwa. Marwa, please. ভাইয়া Answer. Marwa. ভাইয়া এখানে যে আনকভার্ড বলছে তো ওইটা দিয়ে কি রেসটা হয় না, শুড বি রেসড। Which one is uncovered? এক্সপ্লোরিং ফার্দার হি আনকভার্ড সেভারাল আদার টিউবস। ও আচ্ছা আচ্ছা, এখানে আনকভার করা মানে হচ্ছে ফাইন্ড আউট করা। আনকভার মানে হচ্ছে ফাইন্ড আউট করা। ওকে। মানে এটার সাথে তাহলে যে শুড বি রেসড এটা আর কি যায় না? অবশ্যই না। ফাইন্ড আউট অ্যান্ড শুড বি রেজড এটা কি এক কথা? না, কখনোই না। এই দুটো প্যারাফ্রেজ মিলে মিলে কখনোই না। ওকে, আর কোনো কোশ্চেন? না না। জি। ওকে, থ্যাংক ইউ, মুভ অন। ওকে, আমাদের এখানে পরের প্রশ্ন বলছে দ্য মেরি রোজ দেন ফেডেড ইনটু অবসকিউরিটি। এর মানে হচ্ছে এটা নিয়ে মানুষ আর কাজ করে নাই। দ্য মেরি রোজ দেন ফেডেড ইনটু অবসকিউরিটি ফর অ্যানাদার 100 ইয়ার্স, মানে আরো 100 বছর এটা নিয়ে মানুষ কাজ করে নাই। বাট ইন 1965 মিলিটারি হিস্টোরিয়ান অ্যান্ড অ্যামেচার ডাইভার আলেকজান্ডার ম্যাকি ইন কনজাংশন উইথ ব্রিটিশ সাব অ্যাকুয়া ক্লাব, আলেকজান্ডার এবং ব্রিটিশ সাব অ্যাকুয়া ক্লাব একসাথে কাজ করছে। ইন কনজাংশন উইথ মানে হচ্ছে তারা ওয়ার্কিং টুগেদার।
একসাথে কাজ করা। ইনিশিয়েটেড এ প্রজেক্ট কল, তার একটা প্রজেক্ট শুরু করলো, নাম বলছে সোলেন্ট শিপস। While on paper, this was a plan to examine a number of known risks in the Solent. কাগজ কলমে তারা বলছিল যে তারা সোলেন্টের বিভিন্ন রিক বা ধ্বংসাবশেষ যেগুলা বা ড্যামেজড হয়ে যাওয়া যে জাহাজগুলা, মেবি তারা এগুলা ফাইন্ড আউট করবে। হোয়াট ম্যাকি রিয়েলি হোপ ফর ওয়াজ টু ফাইন্ড দ্য মেরিরোস। কিন্তু ম্যাকির প্ল্যান ছিল সে মেরিরোসকে ফাইন্ড আউট করবে, মেরিরোসকে সে খুঁজে বের করবে। অর্ডিনারি সার্চ টেকনিক্স প্রুভড আনস্যাটিসফ্যাক্টরি। নর্মালি তারা যেই সার্চ করছে এটার মাধ্যমে খুব ভালো কিছু তারা ফাইন্ড আউট করতে পারে নাই। নর্মাল নর্মালি তারা কাজবাজ করছে, কিন্তু ওইভাবে আসলে তারা ভালো কিছু রিসার্চ পায় নাই। সো ম্যাকি entered into collaboration with Harold, professor of EE at the MIT. In 1967, E side scan sonar system, হ্যারোল্ডের যে সাইড স্ক্যান সোনার সিস্টেম ছিল সেইটা দিয়ে তিনি রিভেলড এ লার্জ আনইউজুয়ালি শেপড অবজেক্ট। তিনি পায় একটা বিশাল, একটা আনইউজুয়ালি শেপড অবজেক্ট, একটা আনকমন অবজেক্ট পাইলেন। ম্যাকি যেটাকে বিলিভ করতো এটাই ম্যারিরোস, ছবি দেখে বুঝে গেছে যাচ্ছে এটাই ম্যারিরোস, এবার এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 5, অপশন হচ্ছে সি। কেন? অপশন সি, এ সার্চ ফর ম্যারিরোজ ওয়াজ লঞ্চড। 1965 সালে তারা কাজ করা শুরু করছে না? এ সার্চ ফর মেরিরোজ ওয়াজ লঞ্চ। 1965 সালে তারা মেরিরোজকে ফাইন্ড আউট করার জন্য ইন কনজাংশন উইথ ব্রিটিশ সাব অ্যাকুয়া ক্লাবের সাথে কাজ করা শুরু করছে না? এটাই মেরিরোজকে ফাইন্ড আউট করার একটা ফার্স্ট স্টেপ। সো দ্যাটস ওয়াই পাঁচের অ্যান্সার মাস্ট বি সি। পাঁচের অ্যান্সার মাস্ট বি সি। এই তো। ওকে, অ্যান্ড দেন উই হ্যাভ নেক্সট টপিক। ফার্দার এক্সকাভেশন রিভেল স্ট্যারি পিসেস অফ টিম্বার। আরো রিসার্চ করছে, আরো এক্সকাভেট করছে, তারা দেখলে এখানে পিস অফ টিম্বার পাইছে, আয়রন গান পাইছে। বাট দ্য ক্লাইম্যাক্স অফ অপারেশন কেম। কিন্তু এই রিসার্চের এই যে কাজ অপারেশন, এখানে সবচেয়ে ক্লাইম্যাক্স যেটা ছিল, সবচেয়ে ভাইটাল যে জিনিসটা ছিল, when 5 May 1971 part of the ship's frame was uncovered. শিপের ফ্রেমের একটা পার্ট আনকভার হয়েছে, মানে কি ফাইন্ড আউট হয়েছে, ইট মিনস তারা এটাকে বের করতে পারছে। ম্যাকি অ্যান্ড হিজ টিম নাও নিউ ফর সার্টেন দ্যাট দে হ্যাড ফাউন্ড দ্য রিগ। ম্যাকি এবং তার টিম জানে যে তারা ধ্বংসাবশেষ খুঁজে পাইছে, কারণ ওই যে পার্ট খুঁজে পাইছে তার মানে রিগ খুঁজে পাইছে। বাট ওয়ার অ্যাজ ইট আনঅ্যাওয়্যার, বাট ওয়ার অ্যাজ ইট আনঅ্যাওয়্যার দ্যাট ইজ অলসো হাউসড অফ ট্রেজার ট্রোভ অফ বিউটিফুলি প্রিজার্ভড আর্টিফ্যাক্ট। কিন্তু এইটার মধ্যে যে অনেক মূল্যবান জিনিস আছে এই জিনিসটা তারা জানতো না। এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নের আনসার থাকবে কেন। এক, লিঙ্কার। দুই, নেগেটিভ ওয়ার্ড লিঙ্কার। লিঙ্কার লিঙ্কার নেগেটিভ ওয়ার্ড, লিঙ্কার লিঙ্কার নেগেটিভ ওয়ার্ড তো থাকবেই, থাকবেই, স্বাভাবিক। রাইট। এন্ড দেন এই যে রিডিং পড়ার সময় যে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারাটা, এই স্কিলটা কার হবে? যে পড়ে, যে সিস্টেম অনুযায়ী পড়ে, যে আমি জানি অ্যাজিয়েট একটা লিঙ্কার, আমি জানি বাট একটা লিঙ্কার, আমি জানি আনেওয়ার একটা নেগেটিভ ওয়ার্ড। সো এখানে আমার প্রশ্নের আনসার থাকবে। ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্ট গ্রো, ফলে এখানে আরো আরো ইন্টারেস্ট গ্রো করলো, আরো আরো রিসার্চ শুরু হইলো। অ্যান্ড ইন 1979 দ্য মেরিরোজ ট্রাস্ট ওয়াজ ফর্মড। একটা ট্রাস্ট বোর্ড গঠন হইলো, উইথ কে কে করছে না করছে এগুলো আমার আজেরা কাজ হুদাই লিখছে। The decision whether or not to salvage the rig was not an easy one. Although the excavation in 1978 had shown that it might be possible to raise the hull. 1978 সালের যে রিসার্চ, এই রিসার্চে তারা মোটামুটি ফাইন্ড আউট করলো যে না, তারা খুঁজে বের করতে পারবে, মানে এইটার হাল যে শেপ,
এটাকে তারা চাইলে খুঁজে বের করতে পারবে, এটাকে চাইলে তারা খুঁজে বের করতে পারে বা রেস করতে পারে। ও, এখানে স্যালভেজ মিন্স হচ্ছে রেস্কিউ করা, রিকভার করা, স্যালভেজ, নট টু স্যালভেজ, ইট মিন্স হচ্ছে তারা রিকভার করবে না, তারা রিকভার করবে না। ক্লিয়ার? While the original aim was to raise the hull if at all feasible, it means practical, করাটা সম্ভব, পারবে কি এই টাইপের, the operation was not given the go ahead until 1982 জানুয়ারি। সো 82 সালের জানুয়ারি আগ পর্যন্ত তারা কাজ শুরু করে নাই। when all the necessary information was available, যতদিন না তাদের কাছে সবকিছু আসছে তার আগ পর্যন্ত তারা কাজ শুরু করে নাই। সো 7 নম্বর কোশ্চেনে বলছে ইট ওয়াজ agreed that the hull of the meteor should be raised। কখন তারা করছে? অরিজিনাল এইম কত সালে? অরিজিনাল এইম দ্য হাল, এটা কত সালে? অবভিয়াসলি 82 সালে। 82 সালের আগ পর্যন্ত তারা ওয়াজেন গিভেন 82 সালের আগ পর্যন্ত, 82 সালের আগ পর্যন্ত তারা কাজ শুরু করে নাই, তার মানে কি 82 সালে এসে কাজ শুরু করছে। কোনটাকে? হালটাকে রেস করবে। তাহলে সাতের আনসার জি, 82। তাহলে সাতের আনসার জি, 82। কারো কোনো কমপ্লেন? কারো কোনো কমপ্লেন? নাই? ওকে, থ্যাংক ইউ। এবার চলে যাব আমাদের 4 নম্বর কোশ্চেন। আলেকজান্ডার ম্যাকি নিউ দ্যাট দ্য রিক উড কন্টেন মেনি ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল অবজেক্ট, প্লিজ আনসার কি হবে? 2 মিনিট, আনসার কি হবে? ছি 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 ছি, এইটার আনসার ট্রু। আফসানা, সিরিয়াসলি? মাফু, এটার আনসার ট্রু মাফু। ফারহা, ও ইসরাত, ইসরাত এটা ট্রু? সিরিয়াসলি? ছি। থ্যাংক ইউ ফাতেমা, মারওয়া এন্ড জান্নাত, থ্যাংক ইউ। ওকে ফাইন। আমি আগেই বলছিলাম, আমি আগেই বলছিলাম এই জায়গাটার মধ্যে প্রশ্নের আনসার আছে। এখানে বলছে আনঅ্যাওয়্যার, আর এখানে বলছে অ্যাওয়্যার। নিউ ইট মিনস হচ্ছে অ্যাওয়্যার। সো দ্যাট ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, সো আওয়ার আনসার শুড বি ফলস। বললে দিয়ে গেছি, তারপরও আমার স্টুডেন্ট ভুল করে। কেমনে কেমনে ভাই, কেন ভাই?
ও থ্যাংক ইউ মারওয়া, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম ফারহা, এখানে তিন নাইও, নো প্রবলেম। ওকে, সো দিস ইজ হিলারিয়াস, অনেস্টলি বললাম, দিস ইজ হিলারিয়াস। কিছু কিছু স্টুডেন্ট, কিছু 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 পোলাপাইন বলবে ভাইয়া কঠিন, ভাইয়া পারি না, জটিল। আমি বারবার বলতেছি এইগুলো আমার ওয়েবসাইটে খুব সুন্দর করে গুছিয়ে দেয়া আছে। কেউ যদি ক্লাসগুলো দেখে রেজাল্ট ভালো না করে, তাহলে মনে করবো সে আসলে পড়ে না। আমি এতটুকু বলতে পারি, এরকম স্ট্রাকচার রিডিং যারা আছে, ওই যে টিপস এন্ড ট্রিক্স এটা ওইটা হাবিজাবি এই দিয়েই, কিন্তু তার নিজেটা করতে দিলে সে নিজেও পারবে না, অনেস্টলি। অনেস্টলি, কারণ টিপস এন্ড ট্রিক্স আর রিডিং, দে বোথ আর নট ইকুয়াল। আমি একটা জিনিস রিডিং পড়তে পারি না, আমি টিপস এন্ড ট্রিক্স দিয়ে সাজাবো, এটা হবে না। তো দ্যাটস ওয়াই আগে রিডিংটা শিখি, তারপরে টিপস এন্ড ট্রিক্স নিজেরটা নিজেই বের করতে পারবো, নিজেরটা নিজেই বের করতে পারবো। এই যে ডায়াগ্রাম দেয়া, এই ডায়াগ্রাম আমি এখন তো হয়তো দেখাই দিব যে বেসিকটা দেখাবো, যে আসলে প্যাসেজে কিভাবে দেয়া থাকে, কোশ্চেনে কিভাবে দেয়া থাকে। আর এক্সাম অ্যাপ্রোচের ক্লাস শুরু হবে আগামী 8 ক্লাস পরে, 8 দিন পরে। আমার মনে হয় মে মাসের মধ্যে আমাদের সিলেবাস পুরোটা কভার হয়ে যাবে, আমাদের ক্লাসগুলো সব শেষ হয়ে যাবে। তো ওইখানে তখন আমরা শিখাবো, ওইখানে আমরা তখন শিখবো যে কিভাবে আসলে এই আহ একটু ইজি ওয়েতে ডায়াগ্রাম থাকলে আনসার করতে হয়, যদি আমার মনে থাকে। না হলে তো অন্য টপিক শিখাবো, যেটাই শিখাই কিন্তু শিখবো ইনশাল্লাহ। তো ডায়াগ্রামে বলে দিছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, দুইটা ভোকাবের বেশি না, দুইটা ভোকাবের বেশি না। এখানে টপিকটা দিয়ে দিছে, এই টপিকটা খুব ভালো করে পড়তে হয়। রেজিং দ্য হাল অফ দ্য মেরি রোজ, স্টেজ 1 and 2। সো দিস ইজ স্টেজ 1, ছবি আরেকটা আছে এটা পরে দিছে, ওটা স্টেজ 2। এবার একটু পড়ি। অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ট্রাইং টু স্যালভেজ, ইট মিনস হচ্ছে রিকভার করা, দ্য মেরি রোজ ওয়াজ দ্যাট দ্য রিমেনিং হাল ওয়াজ অ্যান ওপেন শেল। কারণ নৌকার এই জায়গাটা অবশ্যই একটা ওপেন এরিয়া, ওপেন শেল। দিস লিড টু অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন বিং টেকেন। আর এই ওপেন শেল হওয়ার কারণে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয়েছে। নেমলি, নেমলি মানে হচ্ছে ফর এক্সাম্পল, নেমলি মানে হচ্ছে ফর এক্সাম্পল, এক্সাম্পল, টু ক্যারি আউট দ্য লিফটিং অপারেশন ইন 3 ভেরি ডিস্টিংক্ট স্টেজেস। তো এই অপারেশনটা আলাদা আলাদা স্টেজে করা হয়েছে। লিফটিং অপারেশন 3টা ডিফারেন্ট স্টেজে করা হয়েছে, আলাদা আলাদা স্টেজে। The hull was attached to a lifting frame via a network of bolts and lifting weights. Right? এখানে বললেই দিছে অ্যাটাচ টু, অ্যাটাচ টু, এখানে বললেই দিছে অ্যাটাচ টু কার সাথে, হালের সাথে। তো হাল ওয়াজ অ্যাটাচ টু কার সাথে, কার সাথে? অবশ্যই লিফটিং ফ্রেম, অবশ্যই লিফটিং ফ্রেম। এই তো, এর মানে যারা এই ধরনের প্রশ্নে যাবে তারা মনে রাখবে, তারা মনে রাখবে ভার ম্যাচ করবে, ম্যাচ করবেই, ভার্ব ম্যাচ করবেই, ভার্ব ম্যাচ করবেই। তো এখানে ভার্বের ম্যাচ হয়েছে, এখানে ভার্বের ম্যাচ হয়েছে, এজন্য আনসার হচ্ছে কি লিফটিং ফ্রেম। এরপরে বলছে দ্য প্রবলেম অফ দ্য হাল বিং শাকড ব্যাক ডাউনওয়ার্ড ইনটু দ্য মাড ওয়াজ ওভারকাম বাই ইউজিং 12 হাইড্রোলিক জ্যাক, 12 হাইড্রোলিক জ্যাক। ওকে ফাইন। এখানে বলছে যে দ্য প্রবলেম অফ দ্য হাল বিং শাকড ব্যাক ডাউনওয়ার্ড ইনটু দ্য মাড ওয়াজ ওভারকাম বাই ইউজিং 12 হাইড্রোলিক জ্যাক। তার মানে এই প্রবলেমটাকে ওভারকাম করছি 12টা হাইড্রোলিক জ্যাক দিয়ে। খেয়াল করে দেখি, শুরু হয়েছে একটা প্রবলেম, প্রবলেমকে ওভারকাম করছি 12টা হাইড্রোলিক জ্যাক দিয়ে।
এর মানে হচ্ছে হাল বিং শাকড ইনটু মাড, এটাই তো প্রবলেম। এই যে হাল বিং শাকড ব্যাক ইনটু দ্য মাড, এটাই তো প্রবলেম, এটাই প্রবলেম। ওরা আর প্রবলেমটা লিখে নাই, এটাই প্রবলেম। কার মাধ্যমে করা হয়েছে? কার মাধ্যমে? হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে করা হয়েছে। হাইড্রোলিক জ্যাক, একটু ক্লিয়ার করে লিখি, হাইড্রোলিক জ্যাক। হাইড্রোলিক জ্যাকস গেল। ওকে, দ্যাটস ইট। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেজ। দ্বিতীয় স্টেজ, হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে তাকে ওভারকাম করা হয়েছে। ওভারকাম মানে প্রিভেন্ট করা। দিস রেজড ইট এ ফিউ সেন্টিমিটার ওভার এ পিরিয়ড অফ সেভারাল ডেজ, কিছুটা উপরে উঠাইছে কয়েকদিনের জন্য। অ্যাজ দ্য লিফটিং ফ্রেম রোজ স্লোলি আপ ইটস ফোর লেগস, চারটা লেগ স্লোলি রেজ হয়েছে, স্লোলি রেজ হয়েছে। ইট ওয়াজ অনলি হোয়েন দ্য হাল ওয়াজ হ্যাঙ্গিং ফ্রিলি ফ্রম দ্য লিফটিং ফ্রেম। তো হ্যাং করে দিছে, হ্যাং করা মানে কি? হ্যাং করা মানে কি? এই যে উপর দিয়ে ঝুলাই দেয়া, এই যে উপর দিয়ে ঝুলাই দিছে, খেয়াল করে দেখি, এই যে ঝুলানো। তো এখানে বলছে as the lifting frame rose slowly up its four legs, it was only when the hull was hanging freely from the lifting frame, এই যে, এই যে ঝুলাই দিছে। Clear of the seabed, seabed থেকে উপরে উঠাইছে, and the suction effect of the sounding mud, that the salvage operation progressed to the second stage। এখন সেকেন্ড স্টেজ চলে আসছি। এখন সেকেন্ড স্টেজ, তো সেকেন্ড স্টেজ এখান থেকে শুরু হবে। তো সেকেন্ড স্টেজ এখান থেকে শুরু হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আফসানা। তো সেকেন্ড স্টেজ এখান থেকে শুরু হবে। এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইন দিস স্টেজ মানে কি? সেকেন্ড স্টেজ, দ্য লিফটিং ফ্রেম ওয়াজ ফিক্সড ইনটু এ হুক অ্যাটাচড টু এ ক্রেন। হুক, ক্রেন, হুক অ্যাটাচড টু এ ক্রেন, and the hull was lifted completely clear of the seabed and transferred underwater into the lifting cradle। বললাই দিছেন, এখানে বললাই দিছে যে হাল ওয়াজ লিফটেড কমপ্লিটলি ক্লিয়ার অফ দ্য সি বেড, সি বেড কমপ্লিটলি ক্লিয়ার অফ করছে, ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার করা মানে হচ্ছে লোয়ার্ড ইনটু, ইন দিস কন্টেক্স, ইন দিস কন্টেক্স ট্রান্সফার করা মানে হচ্ছে লোয়ার ইনটু করা। কোন জায়গায়? আচ্ছা ওইটা বাদ দিই, ওইটা বাদ দিই, এইখানে তো বললে দিছে আন্ডার ওয়াটার ইনটু আর লোয়ার্ড ইনটু, একেবারে পাই টু পাই পাওয়া গেছে, ইনটু আর ইনটু, ইনটু আর ইনটু। সো আওয়ার অ্যান্সার শুড বি লিফটিং ক্রেডেল। 12 অ্যান্সার শুড বি লিফটিং ক্রেডেল। Our answer should be lifting cradle. Clear? That's it. Our answer should be lifting cradle. এর পরে খেয়াল করে দেখি, আমরা আমরা কিন্তু 11 আনসার করি নাই, আমরা কিন্তু এখানে 12 আনসার করছি, 12, দ্যাট ইজ 12। These required precise positioning to locate the legs into the stabbing guide, right? Into the stabbing guide। এখানে বলছে টু লোকেট, টু লোকেট ইনটু, ইট মিনস হচ্ছে লেগস আর প্লেসড ইনটু সেম, লোকেট ইনটু প্লেসড ইনটু সেম। কোথায়? স্ট্যাবিং গাইড, স্ট্যাবিং গাইড, স্ট্যাবিং গাইডস, legs are placed into our stabbing guides, they both are same to locate the legs into, আর এখানে বলছে placed into, they are same, same। তাহলে একটা জিনিস খেয়াল করলাম, 12 আগে পাইছি, 11 পরে পাইছি, এটা হইতে পারে, আগে পরে হইতে পারে, টেনশনের কোনো কারণ নাই। And then they said the lifting cradle was designed to feed the hull using archaeological survey drawings and was fitted with airbag to provide additional cushioning for the hull's delicate timber framework। হালের যেই ফ্রেমওয়ার্ক এটা ছিল ডেলিকেট,
ইট মিনস হচ্ছে ভেরি সফট, এনি টাইম ভেঙে যেতে পারে। সো তাদেরকে কুশনিং করার জন্য, তাদেরকে এক্সট্রা একটা প্রোটেকশন দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়েছে? এয়ার ব্যাগ। কোন জিনিসটা ব্যবহার করা হয়েছে? এয়ার ব্যাগ। সো এখানে বলছে ইউজড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন, মানে হচ্ছে কুশনিং ফর দ্য হাল। মানে কি ফর দ্য হাল? কাদেরকে ব্যবহার করছে? এয়ার ব্যাগ। তেরো হচ্ছে এয়ার ব্যাগস। শেষ। তেরো হচ্ছে এয়ার ব্যাগস। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। So we have questions from Marwa. Marwa, question please. Question. আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আসসালাম হ্যাঁ, ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম মারওয়া। আমাদের যে অফলাইন একটা ব্যাচ, আমাদের হয়তো একটা অফলাইন ব্যাচ শুরু করবেন 28 তারিখে, আজকে পোস্ট করছিলেন। হুম হুম হুম। মারওয়া, হোয়ার ইউ তো ফ্রম? ভাইয়া, আমি ভাইয়া বিক্রমপুর থেকে বলছিলাম। সিরিয়াসলি? বিক্রমপুর? বিক্রমপুরের কোন জায়গা? জি ভাইয়া, আমি হচ্ছে বিক্রমপুর, ঢাকা মাও হাইওয়ে আছে না, ঢাকা আল্লাহ, মাও হাইওয়ের এখানে। এত দূর থেকে না, ওইখানে অনেকগুলা জায়গা আছে, ওখানে আব্দুল্লাহপুর আছে, নিমতলি আছে, কিন্তু অত দূর থেকে আমাদের হ্যাঁ এখানে হ্যাঁ, আসাটা ঠিক হবে? না 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 ভাইয়া, আমি হচ্ছে নিমতলির আগে, মানে আব্দুল্লাহপুর আর আচ্ছা। নিমতলির মধ্যখানে। আমি জানি আপনার নামটা শুনছেন কিনা, হুম। কুচিয়ামুড়া কলেজ গেট, ও আচ্ছা, আমি চিনি। এখান থেকে। ওকে, ফাইন। তো ভাইয়া আমার হচ্ছে কি আর কি, মানে অনলাইনে, মানে আমি লাস্ট 1 মাস যাবত টোটালি একদম ফ্রাস্ট্রেটেড একটা অবস্থায় আছি। বাট আমি মানে এর জন্য ভালো করে আর কি, মানে কনসেন্ট্রেট করতে পারি না, মাঝে মাঝে ডিস্ট্রাক্ট হয়ে যায় একদম পুরোপুরি। মানে তো ওটা একটা প্রেশারের মধ্যে আছি। তো বাসা থেকে আর কি বলতেছিল যে যদি, মানে যেহেতু এটা মানে সকালের ব্যাচ, আমি অফিসে কল করছিলাম এই 20 তারিখে যেটা স্টার্ট হয়েছে। হুম হুম। বললো আমাকে যেটা হচ্ছে 3টা থেকে সন্ধ্যা 6টা। সাতটা। তো এটা তো আর কি 7টা পর্যন্ত আর কি। তো বললো যে আপনার হচ্ছে 28 তারিখে একটা ওপেন হবে। তো আজকে বাবা বলতেছিল যে তাহলে ভাইয়ের সাথে কথা বললো, তো কিভাবে কি, মানে ওইটার আপনাদের ওই প্রসেসিংটা কিভাবে আর কি ওইটা একটু করার আর অফিসে কি কথা অফলাইন। বলতে হবে। ওইটা ওখানে ডেইলি 4টা করে ক্লাস হয়, আমাদের অফলাইন যেটা সেখানে ডেইলি 4টা করে ক্লাস হয়, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। হ্যাঁ। বেসিক বলতে কি আইএলটিএস এর শুধু বেসিকটা, ওই আমি এখানে যা পড়াইছি ওখানে তাই। সমস্যা হচ্ছে আমরা এখানে 50টা ক্লাস দিই আর ওখানে হচ্ছে 150-র উপরে ক্লাস যায়, এই একই জিনিস। আমি কি একটু কথা বলতে পারবো আপনার সাথে পরে? অফিসে এসে কথা বলতে হবে, অথবা ওই অফিসে ফোন দিলে হবে, দুইটার একটা। ওকে। আপনাকে মানে কাল পরশু আসলে কি পাবো? 10টা থেকে 2টা। 10টা থেকে 2টার ভিতরে আসতে হুম হবে? হুম হুম। তাহলে ভাইয়া, মানে আপনাদের অফিসে আসার জন্য কি, মানে পোস্তাগোলার পর থেকে কিভাবে আসতে হয়? পোস্তগোলা পরে আসা লাগবে না, এটা খুবই